বললাম যদি আগে দেখি আর দুই একটা কাজ করে নেই যেগুলো পেন্ডিং করা আছে, কিন্তু পেন্ডিং কাজও এখন আমি করতে পারবো না। পেন্ডিং কাজও আমার বিজনেস ঠিক না হওয়া পর্যন্ত করা সম্ভব। কারণ আমি আসলে একটাই কথা বলতে চাই, এক কথায় আপনি বুঝে নেন, ব্যবসার একটা ভালো ব্যবস্থা না করে আমি সিনেমায় যাওয়া ঠিক হবে না। সিনেমাতে যে আমি আসলে সিনেমার পিছনে পাগল ছিলাম না, আমি বিজনেস মাইন্ডেড পারসন, তো একটা শর্ট দিয়ে আগে ফ্যাক্টরি খবর আগে নিতাম। আমরা আসলে এখন অভিনয় নিয়ে চিন্তা করছি না, চিন্তা করছি বিজনেস নিয়ে। কারণ যখন একটা সংকট সময় থাকে তখন ওইটাতেই আমি সময় বেশি দিই, এটাই আমার ক্যারেক্টার। এখন আমি যদি ওই সিনেমাতে সময় দিই, বিজনেসে এখনই একটা ডিফিকাল্ট টাইম যাচ্ছে, তা আরও ডিফিকাল্টিতে পড়ে যাব। এই কারণে সময় দেওয়ার চেষ্টা করি ফ্যাক্টরি, ব্যাংকের সাথে লিয়াজু রাখা, ফ্যাক্টরিগুলোকে ঠিক রাখা, সব কিছুর দিকে নজর রাখা। ছাঁটাই করি নাই, এটা হচ্ছে আমাদের ভুল ছিল। এইটা বলতে পারবেন যে অনন্ত জলিলের মানবিক কারণটা ভুল ছিল। তখন যদি আমি এই 200 কোটি টাকা নিয়ে যদি বেতন না দিতাম ব্যাংক থেকে নিয়ে, তাহলে আজকে আমার কোম্পানির এত বড় লোন হতো। আসসালামু আলাইকুম। এটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, এজিআই গ্রুপ ও এবি গ্রুপের চেয়ারম্যান, অভিনেতা প্রযোজক অনন্ত জলিল। কেমন আছেন অনন্ত জলিল? আলহামদুলিল্লাহ ভাই। কেমন চলছে আপনার ফ্যাক্টরি? আগে তো 12,000 শ্রমিক ছিল, সেটা কমতে কমতে এখন কততে এসে ঠেকেছে? এখন আমাদের ফ্যাক্টরি অনেক কমে গেছে, কারণ আমার যেহেতু আমার এলসি ফ্যাসিলিটি খুবই কম। আমরা যেহেতু লোন হয়ে গেছে ব্যাংকে, এলসি করতে পারছি না। এই কারণে মানে আগে এখন কত লোক চাকরি করে অ্যাকুরেট সংখ্যা বলতে পারবো না, তবে অনেক কম। 1000-এর কাছাকাছি? না, অ্যাকুরেট বলতে পারবো না, ওরকম না, হয়তো আছে, হয়তো এজিআই এবি মিলে হয়তো 4000 হবে। আসলে দেশের ঋণের বোঝাই বাড়িয়ে দিচ্ছেন আপনারা পুনঃতফসিলের মাধ্যমে, এক অর্থে। সে যাই হোক, আপনার সংসার কেমন চলছে? সংসার আলহামদুলিল্লাহ ভালো চলছে। বর্ষার কথায় যদি আসি, তার নতুন করে অভিনয়তে অনেক দিন ধরেই তাকে অভিনয় দেখা যাচ্ছে না, আপনাকেও না, কেন? আমরা আসলে এখন অভিনয় নিয়ে চিন্তা করছি না, চিন্তা করছি বিজনেস নিয়ে। কারণ যখন একটা সংকট সময় থাকে তখন ওইটাতেই আমি সময় বেশি দিই, এটাই আমার ক্যারেক্টার। এখন আমি যদি ওই সিনেমাতে সময় দিই, বিজনেসে এখনই একটা ডিফিকাল্ট টাইম যাচ্ছে, তা আরও ডিফিকাল্টিতে পড়ে যাব। এই কারণে সময় দেওয়ার চেষ্টা করি ফ্যাক্টরি, ব্যাংকের সাথে লিয়াজু রাখা, ফ্যাক্টরিগুলোকে ঠিক রাখা, সব কিছুর দিকে নজর রাখা। নিন্দুকেরা বলে যে আপনি সিনেমায় লগ্নি করতে গিয়ে সিনেমা নিয়ে ব্যস্ত থাকার ডামাডোলেই আপনার বিশ্বস্ত কিছু লোক আপনাকে ডুবিয়েছে, সত্য কি না? বিশ্বস্ত লোকের কথা বললে মির্জাফর তো ছিল ওর সবচেয়ে ক্লোজ মানুষ, ওরকম কাউকে মানে পয়েন্ট আউট করা সম্ভব নয়। তবে সিনেমায় যদি আমি সময় দেই আর বিজনেসে ক্ষতি হয়েছে, আমি বলবো এটা ঠিক না। কারণ সিনেমা শুরু করি 2008-এ, তখন আমাদের লোক ছিল 3600, আমাদের ফ্যাক্টরি এত বড় ছিল না। আর ফ্যাক্টরি ধরেন, আমি তো আর এটা নতুন করে কোনো ফ্যাক্টরি এখন করিনি, আগের ইন্ডাস্ট্রি তে মানে 2020-এও যদি বলেন, তখনও আমাদের এত বড় ইন্ডাস্ট্রি হয়ে গেছে যখন 12,000 লোক কাজ করে। তো সিনেমাতে যে আমি আসলে সিনেমার পিছনে পাগল ছিলাম না, আমি বিজনেস মাইন্ডেড পারসন, তো একটা শর্ট দিয়ে আগে ফ্যাক্টরি খবর আগে নিতাম। তো আর আমার সাথে একজন মার্চেন্ডাইজার ম্যানেজার নিয়ে যেতাম, যেখানেই শুটিংয়ে যেতাম, ও সব কিছু রেডি করতো, আমি একটা শর্ট দিয়ে আবার ফ্যাক্টরি প্রবলেম সলভ করতাম। দেখা গেছে লাইট, ক্যামেরা সব কিছু রেডি, আমি নাই। কারণ আমি যেই পর্যন্ত আমার ফ্যাক্টরি সমস্যার সমাধান না করি, ওই পর্যন্ত শুটিংই করি না। আর আমি তো শুটিং করতাম ধরেন ওই 2 সপ্তাহ শুটিং করলে আবার 3-4 মাস কোনো শুটিংই করতাম না। দিস ইজ লাইক মাই হলিডে। যে হলিডেতে আমি বউ বাচ্চা নিয়ে একবারে ধরেন শুটিং করি, ওইটা হলিডে গেলেও যেই 1-2 সপ্তাহ থাকতাম, ওই শুটিংও করতাম এরকম 2 সপ্তাহ শুটিং। মিস্টার ইকবালের ছবিতে আপনার অভিনয় করার কথা ছিল, তার খবর কি? ইকবাল ভাই আসলে আমার কাছে আরও কয়েকবার আসছিল বাসায়, কয়েকবারই আসছিল যে কবে সময় দিবেন, কি করবেন। আমি তো আরেক প্রডিউসারের কাছ থেকে কিছু টাকাও নিয়ে স্ক্রিপ্ট রেডি করলাম, অনেক কিছু করলাম, ড্রেস আপ রেডি করলাম, কস্টিউম রেডি, সব কিছু।
তাই আমি বললাম যে ভাই এখন যেই সময়, এই সময় আমার সম্ভব না। আমাদের বিজনেসের একটা ভালো অবস্থায় আসুক আবার ইনশাল্লাহ, তারপরে শুরু করা যাবে। আদৌ কি আপনি আর মানে শুরু করতে পারবেন? মানে এই মন মানসিকতা নিয়ে কি আবার মিডিয়ায় ফেরা হবে? আপনার কি মনে হয়? আর বর্ষার অভিনয়ের ব্যাপারে আপনার কোনো আপত্তি আছে কি না? মানে যেহেতু আপনি মাঝে মাঝে ইসলামের দিকে একটু মোচড় নেন। ওইটা বর্ষা কেন, আমি বর্ষা যখনই করব না একসাথেই করব না। ওইটা দুইজনেই, যেহেতু আমরা শখে অভিনয় করি, এটা তো আমাদের পেশা না। তাই আমরা যখন করব না দুইজনেই করব না, আর যদি দুই একটা করি দুইজন একসাথেই করব। মিডিয়া কি গুড বাই বলার সময় এসছে কিনা আপনার তরফে? রিটায়ারমেন্টের কোনো সময় এসছে কিনা? আপনি কি মনে করেন? আমি জবাবটা এভাবে দিতে চাই না। আমি যদি ধরেন ওই যে নেত্রী দ্য লিডার ছবিটা রেডি হয়ে আছে, এই ছবিটাও রিলিজ করি নাই আমরা। তারপরে স্বপন ভাই যে মানে মন্ত্রণালয়ের ছবি প্রডিউস করেছে, ওইটারও তো শুটিং বাকি, অপারেশন জ্যাকপট। তারপরে আমরা একটা মহরত করে রাখলাম ওই যে মাসুদ রানা সিরিজ, যে আমাদের জাজ মাল্টিমিডিয়া আজিজ ভাই, ওইটারও শুরু করা হলো না। তা আমরা দেখি যদি কখনো ভালো সময় আসে করব, না হলে তখন বলবো আর কি। কারণ আমি আসলে একটাই কথা বলতে চাই, এক কথায় আপনি বুঝে নেন, ব্যবসার একটা ভালো ব্যবস্থা না করে আমি সিনেমায় যাওয়া ঠিক হবে না। মানে আপনার একটা নিজস্ব চিন্তাভাবনা থাকে না, প্ল্যান থাকে না, যে কত বছরে একটা রিটায়ারমেন্টের তো একটা সময় থাকে। আপনার সেই সময়টা আপনি কবে নির্ধারণ করেছেন? বললাম যদি আগে দেখি আর দুই একটা কাজ করে নেই যেগুলো পেন্ডিং করা আছে। কিন্তু পেন্ডিং কাজও এখন আমি করতে পারবো না। পেন্ডিং কাজও আমার বিজনেস ঠিক না হওয়া পর্যন্ত করা সম্ভব না। রাজনীতি করার কোনো পরিকল্পনা? রাজনীতি করার পরিকল্পনা, রাজনীতি নিয়ে তো আমি পড়াশোনাই করি নাই, রাজনীতি করব কিভাবে? এটা তো আমার কাজ না। কারণ দেশে যারা পলিটিক্যাল লাইনে আছে তারাই পলিটিক্স করবে। আমাদেরকে আল্লাহ তাআলা বিজনেস লাইনে নিয়ে আসে, আমরা বিজনেস করি। কারণ সবাই তো এক কাজ করা সম্ভব না সবার দ্বারা। কিন্তু আপনার মতো তৈরি পোশাক খাতের অনেকেই এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আবার গা ঢাকাও দিয়েছেন। সবারই তো সব কিছুর একটা শখ থাকে, ওনাদের হয়তো ছিল এটা। যেমন আমি শখ ছিল সিনেমা করলাম, পলিটিক্স করার শখ কখনই হয়নি। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভির দর্শকদের জন্য বলবো, জাহিদ ভাই অসাধারণ এক মানুষ। জাহিদ ভাইয়ের প্রতি এবং জাহিদ ভাইয়ের যে টিম আছে সবার প্রতি আমাদের অনেক অনেক মানে ভালোবাসা, শুভেচ্ছা। এবং এনটিভির যারা দর্শক আছেন সবার প্রতি রইল আমাদের অনেক অনেক ভালোবাসা। খোদা হাফেজ। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আবারও চেষ্টা করব আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।